যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অফিসেস হ্যাজ নট বিন প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, দেখো আমাদের যে পার্লামেন্ট আছে সেখানে কি কি আছে, লোকসভা আছে আর রাজ্যসভা আছে। দুটো ক্ষেত্রেই প্রিসাইডিং অফিসার আছে, তাই তো, প্রিসাইডিং অফিসার আছে। তো লোকসভার ক্ষেত্রে যিনি প্রিসাইডিং অফিসার তাকে আমরা বলি স্পিকার, আর স্পিকার না থাকলে আমরা বলি ডেপুটি স্পিকার, তাই তো। তেমনি রাজ্যসভার ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার হচ্ছে আমরা চেয়ারম্যান বলি ওনাকে। ইনি কে হন? ভারতের যিনি ভাইস প্রেসিডেন্ট থাকেন উনি পদাধিকার বলে হি ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। আর চেয়ারম্যানের অনুপস্থিতিতে কে থাকেন? আমার ডেপুটি চেয়ারম্যান থাকেন, তাই তো। তার মানে দেখো কোশ্চেনটা বলছে হুইচ অফ দ্য ফলোইং অফিসার হ্যাজ নট বিন প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা আছেন, ডেপুটি স্পিকার অফ লোকসভা আছেন, ডেপুটি স্পিকার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটাও আছে। কারণ আমরা যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করি সেটা সেন্টারেও প্রযোজ্য, সেটা স্টেটেও প্রযোজ্য। হ্যাঁ, তাহলে স্টেটের ক্ষেত্রেও তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, লেজিসলেটিভ কাউন্সিল আছে। লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তোমার স্পিকার আছে, ডেপুটি স্পিকার আছে, তাই তো। আর লেজিসলেটিভ কাউন্সিলে তোমার চেয়ারম্যান আছে, ডেপুটি চেয়ারম্যান আছে। তো সেক্ষেত্রে ডেপুটি স্পিকার পদটাও আছে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটা প্রোভাইড করা নেই সেই পদটা হচ্ছে তোমার ডেপুটি প্রাইম মিনিস্টার। তার মানে অ্যান্সারটা হয়ে যাবে ডি। আচ্ছা, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লোকসভা, দ্য রাজ্যসভা অ্যান্ড দ্য স্টেট অ্যাসেম্বলিজ। দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা এটা ভুল। দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লোকসভা অনলি এটাও ভুল। দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অনলি এটাও ভুল। তাহলে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লোকসভা, রাজ্যসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ, তাই তো, অ্যান্ড দ্য স্টেট অ্যাসেম্বলিজ। অপশন অনুযায়ী তোমার অ্যান্সার হয়ে যাবে এইটা। ঠিক আছে, তাহলে এমনি যদি বলি তাহলে আমরা দেখলাম কে কে থাকে প্রেসিডেন্টের ইলেকশনে। প্রেসিডেন্টের ইলেকশনে থাকে হচ্ছে ইলেক্টেড মেম্বার অফ লোকসভা প্লাস রাজ্যসভা, ইলেক্টেড মেম্বার অফ দ্য MLAs of the state legislature, আর ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি। ঠিক আছে, চলো। দ্য স্পিকার অফ দ্য লোকসভা, এক্ষেত্রে কোশ্চেনটা দেখো, দ্য স্পিকার অফ দ্য লোকসভা ভোটস ইন কেস অফ এ টাই। ঠিক আছে, দ্য স্পিকার অফ দ্য লোকসভা ভোটস ইন কেস অফ এ টাই। তারপর বলছে ভোটস লাইক এনি আদার মেম্বার অফ লোকসভা হ্যাজ নো রাইট টু ভোট, হ্যাজ টু ভোটস, ওয়ান ইন অর্ডিনারি কোর্স অ্যান্ড অ্যানাদার ইন কেস অফ টাই। তাহলে স্পিকারের ক্ষেত্রে যে কথাটা সত্যি সেটা হলো যে স্পিকার ফার্স্ট ইনস্ট্যান্সে মানে ধরো প্রথমে ভোট দেন না। এটা মানে কি, তবে ধরো কোনো একটা বিল ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই বিলের উপর ভোটিং হচ্ছে, স্পিকার বলে এটা বিলের উপর ভোটিং করানো হোক। ঠিক আছে, তো যখন বিলের উপর ভোটিং হচ্ছে সেই মুহূর্তে প্রথম ইনস্ট্যান্সে মানে প্রথমে যখন সব মেম্বাররা পার্লামেন্টের মেম্বাররা লোকসভার মেম্বাররা যখন এই বিলের উপর ভোটিং করছে সেই সময় স্পিকার ভোট দিতে পারবেন। এইবার লোকসভার মেম্বাররা ভোট দেওয়া হয়ে গেল, ভোটের পর দেখা গেল যে টাই হয়ে গেছে, মানে ইয়েস বলেছে আর যে নো বলেছে সেটা সমান হয়ে গেছে, টাই হয়ে গেছে। তো এই টাইটা ভাঙার জন্য স্পিকার কিন্তু একটা ভোট দিতে পারে, সেটাকে বলে তোমার কাস্টিং ভোট। টাইটাকে ভাঙার জন্য, তার মানে প্রথমে যখন বিলের ওপর ভোটিং হচ্ছিল, মেম্বার অফ লোকসভা যারা ছিলেন তারা ভোটিং করছিলেন, তখন কিন্তু ফার্স্ট ইনস্ট্যান্সে তখন কিন্তু স্পিকার ভোট দিতে পারছেন না। কিন্তু যদি টাই হয়ে গেছে, ভোট দেওয়ার পরে দেখা যাচ্ছে টাই হয়ে গেছে, তো টাইটাকে ভাঙার জন্য কাস্টিং ভোট স্পিকার দিতে পারেন টাইটাকে ভাঙার জন্য। ঠিক আছে, তো এই যে ভাঙার জন্য যে ভোটটা উনি দিচ্ছেন সেটাকে বলা হচ্ছে কাস্টিং ভোট, তাই তো। তার মানে অ্যান্সারটা হয়ে যাবে ভোটস অনলি ইন কেস অফ টাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা,
এবার দেখো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, কোশ্চেনটা বারবার করেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কোশ্চেনটা বলছে ডিরেক্টলি বাই পিপল অফ ইন্ডিয়া, এটা নয়। চিফ মিনিস্টার্স অফ স্টেটস অফ ইন্ডিয়া, এটাও নয়। আচ্ছা, এখানে দেখো মেম্বার্স অফ দ্য লোকসভা, রাজ্যসভা অ্যান্ড স্টেট লেজিসলেচার্স জয়েন্টলি, এখানে একটা অপশন আছে নান অফ দ্য অ্যাবাভ আছে। আচ্ছা, এখানে যখন মেম্বার বলে দিচ্ছে তো ইলেক্টেড প্লাস নমিনেটেড দুটোই হয়ে যাচ্ছে, কোনো স্পেসিফিক তো বলছে না কিছু, তাই না? তখন স্পেসিফিক বলছে না যে ইলেক্টেড মেম্বার না নমিনেটেড মেম্বার, শুধুমাত্র মেম্বার অফ লোকসভা বলছে, তার মানে আমি ধরে নেবো দুটোই ইনক্লুডেড আছে, কোনো স্পেসিফিক্যালি যখন কিছু বলছে না। কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে তো শুধুমাত্র ইলেক্টেড মেম্বারের কথাই বলা আছে, যে ইলেকটোরাল কলেজটা কনসিস্ট করবে সেখানে ইলেক্টেড মেম্বাররাই ভোট দিতে পারবে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু ডি নান অফ দ্য অ্যাবাভ অপশন আছে, সেখানে অ্যান্সারটা হয়ে যাবে নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। এবার দেখো দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্স ইজ, ইন্ডিয়ান আর্ম ফোর্সের সুপ্রিম কমান্ডার কে? তো এটা তোমরা জানো যে সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স আর আর্ম ফোর্স অফ ইন্ডিয়া ইজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই তো। উনি কি অ্যাপয়েন্ট করেন? উনি তোমার যে আর্মির যে চিফ আছেন, নেভির যে চিফ আছেন, আর এয়ারফোর্সের যে চিফ আছেন, তাদেরকে উনি অ্যাপয়েন্ট করেন, তাই তো। আর পার্লামেন্টের অ্যাপ্রুভাল অবশ্যই লাগে, পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিয়েই উনি কি করতে পারেন, উনি ওয়ার ডিক্লেয়ার করতে পারেন, উনি হি ক্যান কনক্লুড পিস অলসো, ঠিক আছে। তাহলে এইগুলো উনি করতে পারেন। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স ইজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, এক্ষেত্রে দেখো কি বলছে যে দ্য ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা, দ্য প্রেসিডেন্ট প্রিসাইডস, আচ্ছা প্রথমে বি থেকে দেখো, দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা আমরা আগে বলেছি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এবং সিক্রেট ব্যালট, তাই তো। তাহলে এটা সঠিক অ্যান্সার। দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ফর টার্ম অফ 5 ইয়ার্স, এটাও সঠিক। দ্য প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড বাই ইমপিচমেন্ট, এটাও সঠিক। তার মানে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের দ্বারাই প্রেসিডেন্ট রিমুভ হতে পারে, এটা সঠিক। এবার যে অপশন এটা আছে, দ্য প্রেসিডেন্ট প্রিসাইডস ওভার দ্য ক্যাবিনেট মিটিং, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে প্রাইম মিনিস্টার প্রিসাইডস ওভার দ্য ক্যাবিনেট মিটিং, তাই তো। তাহলে ইনকারেক্ট স্টেটমেন্ট খুঁজতে বলেছে, তাহলে ইনকারেক্ট স্টেটমেন্ট হয়ে যাবে অপশন এটা হয়ে যাবে তোমার ইনকারেক্ট স্টেটমেন্ট, তাই তো। আচ্ছা, এক্ষেত্রে আমি তোমাকে এই ইমপিচমেন্ট ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইমপিচমেন্ট, আচ্ছা প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট, এটার আগে তুমি বলো যে আর্টিকেল নাম্বার কত। তো এটার আর্টিকেল হচ্ছে তোমার আর্টিকেল 61 এ তোমার ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে, যে প্রসিডিওর, যেটা যেভাবে প্রেসিডেন্টকে ইমপিচ করা যাবে সেটা বলা আছে। আচ্ছা, এই যে প্রেসিডেন্টকে আমরা ইমপিচ করব, এটার গ্রাউন্ড কি? এটার গ্রাউন্ড হচ্ছে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। এটা কি? ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে গ্রাউন্ড, তাই তো। এইবার দেখো কিভাবে করা যেতে পারে। এ বলছে ইমপিচমেন্টে যে চার্জ, এটা কোথায় ইনিশিয়েট করা যেতে পারে, মানে ইনিশিয়েশন যেটা ইমপিচমেন্টের যে চার্জ, সেই চার্জটা ইনিশিয়েশন কোথায় করা যেতে পারে? লোকসভাতে করা যেতে পারে, হ্যাঁ। রাজ্যসভাতে করা যেতে পারে, হ্যাঁ। তার মানে লোকসভাতেও করা যেতে পারে, রাজ্যসভাতেও করা যেতে পারে, যে কোনো জায়গাতেই করা যেতে পারে। কিন্তু এর শর্ত আছে। ধরো তুমি লোকসভায় করছো, তাহলে লোকসভার যে স্ট্রেংথ, তার 1/4 মেম্বার অফ দ্য হাউস, তাদেরকে এই যে চার্জ, যে প্রেসিডেন্টকে ইমপিচ করা হবে চার্জ, 1/4 মেম্বার অফ দ্য লোকসভাকে এতে সাইন করতে হবে। এবার ধরো কোনোভাবে এই প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ইনিশিয়েশনটা রাজ্যসভায় হচ্ছে, তাহলে রাজ্যসভার যা মেম্বার আছে তার 1/4 মেম্বারকে এই ইমপিচমেন্ট এর চার্জে সাইন করতে হবে। সেই সাইন করার পরেই কি ভোটিং করে প্রেসিডেন্টকে ইমপিচ করা যাবে? না। তো বলছে সাডেন অ্যাটাক করা যাবে না প্রেসিডেন্টকে। ধরো প্রেসিডেন্ট সামহাও বিদেশে কোথাও হয়তো ঘুরতে গেছে, বিদেশে ইন্ডিয়া তরফ থেকে, বা হয়তো অসুস্থ হয়ে কোথাও ভর্তি আছে, বা এমনি ধরো আছে, রাতের বেলায় ঘুমিয়ে গেছে, সকালবেলা উঠে শুনছে পার্লামেন্ট মোটামুটি মানে ইমপিচমেন্ট প্রসিডিওর পাস করে নিয়েছে,
আমি কাল লাস্ট পর্যন্ত প্রেসিডেন্ট ছিলাম, আজকে আর আমি প্রেসিডেন্ট নেই। তো এটা হবে না, এই সাডেন অ্যাটাক প্রেসিডেন্টের ওপর করা যাবে না। তার মানে এই যে 1/4 মেম্বার সাইন করলো, তারপরে কিন্তু প্রেসিডেন্টকে একটা 14 দিনের নোটিশ দিতে হবে, 14 ডে একটা নোটিশ দিতে হবে। হ্যাঁ, 14 ডে একটা নোটিশ দিতে হবে প্রেসিডেন্টকে, এই নোটিশটা দিতেই হবে। তারপরে তুমি ভোটিং করাতে পারো ইমপিচমেন্টটা। ধরো কোনো একটা হাউস 1 ধরে নিই আমি, যে হাউসে তোমার ইনিশিয়েশন করা হয়েছিল, সেখানে 2/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস, 2/3, ঠিক আছে, মেজরিটি অফ 2/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস যদি এই ইমপিচমেন্টটাকে পাস করিয়ে দেয়, তাহলে সেটা হাউস নাম্বার 2-তে যাবে। তার মানে যদি লোকসভায় পাস করা হয় তাহলে রাজ্যসভায় যাবে, আর যদি রাজ্যসভায় পাস করা হয় তাহলে সেটা লোকসভায় যাবে, ঠিক আছে। হাউস 1 পাস করিয়ে দিলে হাউস 2-তে যাবে। আচ্ছা, এবার যে এই যে চার্জটা প্রেসিডেন্টের উপর লেগেছে, সেই হাউস 2 সেই চার্জটাকে ইনভেস্টিগেট করবে, ঠিক আছে, সেই চার্জটাকে ইনভেস্টিগেট করবে। আচ্ছা, ইনভেস্টিগেশনের সময় কিন্তু প্রেসিডেন্ট অ্যাপিয়ার হতে পারে, ঠিক আছে, প্রেসিডেন্ট অ্যাপিয়ার হতে পারে। আচ্ছা, এবার যদি সেকেন্ড হাউস দেখলো যে না, চার্জটা ঠিকই আছে, ভায়োলেশন অফ কনস্টিটিউশন হয়েছে, এবং এরাও কি করলো যে এটা রেজলিউশনটা পাস করে নিল বাই মেজরিটি অফ 2/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ, ঠিক আছে, এরাও পাস করে নিল। এটাও যদি পাস করিয়ে নেয়, তাহলে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রসিডিওর সম্পূর্ণ হয়ে গেল। তার মানে এবার প্রেসিডেন্টকে ইমপিচ করা গিয়েছে, এরকম আমরা বলতে পারি। আচ্ছা, এখনো পর্যন্ত কি ইন্ডিয়াতে কোনো প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়েছে? না, এখনো পর্যন্ত ইন্ডিয়ায় নো প্রেসিডেন্ট হ্যাজ সো ফার বিন ইমপিচড ইন ইন্ডিয়া। আচ্ছা, একটা জিনিস এবার আমি তোমাকে বলি, ইলেকশন আর ইমপিচমেন্টের ক্ষেত্রে যে পার্থক্য, প্রেসিডেন্টের ইলেকশনে, প্রেসিডেন্টের তুমি যদি ইলেকশন দেখো, তাহলে প্রেসিডেন্টের ইলেকশনে তোমার ইলেক্টেড মেম্বাররা থাকে সব, তাই তো? ইলেক্টেড মেম্বার অফ কি? ইলেক্টেড এমপি, যেমন ইলেক্টেড এমপি অফ রাজ্যসভা, ইলেক্টেড এমপি অফ রাজ্যসভা, লোকসভা অ্যান্ড রাজ্যসভা। ইলেক্টেড member of the legislative assembly of the state and elected member of the legislative assembly of Delhi and Puducherry. কিন্তু যখন ইমপিচমেন্ট হবে সেখানে স্টেটের ইনভলভমেন্ট থাকবে না। তার মানে হচ্ছে শুধুমাত্র পার্লামেন্টের মেম্বাররা, সেটা নমিনেটেড হোক বা তোমার ইলেক্টেড হোক, তার মানে নমিনেটেড প্লাস ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট, মানে ইলেক্টেড প্লাস নমিনেটেড মেম্বার অফ লোকসভা প্লাস রাজ্যসভা ইমপিচমেন্ট প্রসিডিওরে টেক পার্ট করে। তো এই মনে রাখবে, এই নমিনেটেডরা কিন্তু ইলেকশনে ছিল না, কিন্তু এই নমিনেটেডরা ইমপিচমেন্টে চলে এলো, ঠিক আছে। আর এই যে ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি ছিল, ওরা ইলেকশনে টেক পার্ট করছিল, কিন্তু এরা আবার ইমপিচমেন্টে টেক পার্ট করবে না, ঠিক আছে। তো এটা জাস্ট তুমি মাথায় রেখো। তাহলে যদি তুমি তোমার প্রেসিডেন্টের যদি তুমি আর্টিকেলগুলো দেখে নাও, দেয়ার শ্যাল বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আর্টিকেল 52। যদি তুমি প্রেসিডেন্টের ইলেকশন দেখো, তাহলে প্রেসিডেন্টের ইলেকশন হচ্ছে 54, ঠিক আছে। আর যদি ইমপিচমেন্ট দেখো, তাহলে আর্টিকেল 61, তাই তো? চলো তাহলে নেক্সট দেখা যাক। আচ্ছা, এবার কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি বলছে। এই কোশ্চেনটা বলছে যে এ মানি বিল ক্যানট বি ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ। তাহলে কোশ্চেনটা কি নিয়ে এসছে? কোশ্চেনটা যেটা এসছে সেটা হচ্ছে তোমার মানি বিল নিয়ে কোশ্চেনটা এসেছে। আচ্ছা, প্রথমে আমি বলে দিই যে বিল কি। বিল হচ্ছে একটা সেট অফ প্রপোজালস ফর লেজিসলেশন, তাই তো? এটা যদি বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট, লোকসভা এবং রাজ্যসভা পাস হয়, তারপর যদি প্রেসিডেন্টের সাইন হয়ে যায়, তারপরে বিলটা অ্যাক্ট বা লয়ে পরিণত হয়, তাই তো? ঠিক আছে। এই যে বিল ক প্রকারের হতে পারে? তোমার বিল হয় জেনারেলি দু প্রকারের। একটা হচ্ছে তোমার পাবলিক বিল, একটা হচ্ছে প্রাইভেট বিল। এই যে প্রাইভেট বিল, এটাকে আমরা প্রাইভেট মেম্বার্স বিলও বলি, আর এই যে পাবলিক বিল, এটা জেনারেলি আমরা গভর্নমেন্টের বিল বলি, তাই তো? এই পাবলিক বিলটা জেনারেলি একজন তোমার মিনিস্টার ইন্ট্রোডিউস করে, ঠিক আছে। আর এটা মিনিস্টার বাদ দিয়ে যে কেউ করে, প্রাইভেট মেম্বার্স বিলটা, ঠিক আছে। মিনিস্টার বাদ দিয়ে আদার দ্যান মিনিস্টার যে কোনো মেম্বার এই প্রাইভেট বিলটা ইন্ট্রোডিউস করতে পারে, ঠিক আছে। আচ্ছা,
আর যদি অন্য সেন্সে দেখো, অন্য দিক দিয়ে, তাহলে বিলকে তুমি 4 ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে তোমার অর্ডিনারি বিল, ঠিক আছে, একটা হচ্ছে তোমার মানি বিল, একটা হচ্ছে তোমার ফিনান্সিয়াল বিল, আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এই 4টে বিল। এখানে কোশ্চেনটা এসছে মানি বিল নিয়ে, তো আমরা মানি বিল নিয়ে আলোচনা করবো। এই মানি বিলের কথা আর্টিকেল কততে বলা আছে? আর্টিকেল 110, 110-এ বলা আছে। আর্টিকেল 110 of the Constitution deals with the definition of money bill. আর্টিকেল 110-এই ডেফিনেশন অফ মানি বিল দেওয়া আছে, ডেফিনেশনটা দেওয়া আছে, মানে কি কি হলে এটা মানি বিল হিসেবে গ্রাহ্য করা হবে সেটা বলা আছে, ঠিক আছে। এবার মানি বিল নিয়ে আমি তোমাকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় যে কোনো একটা বিল এটা মানি বিল নাকি মানি বিল নয়, এইটার ব্যাপারে ফাইনাল ডিসিশন কে নেবে? এটা এবার ফাইনাল ডিসিশন হচ্ছে স্পিকার অফ লোকসভা, এবং স্পিকার অফ লোকসভার ডিসিশনই হচ্ছে তোমার ফাইনাল। তার মানে একটা বিল মানি বিল না মানি বিল নয়, এটার ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেবে স্পিকার অফ দ্য লোকসভা। হ্যাঁ, এবং এই ব্যাপারে তার যে ডিসিশন, এটা কোনো কোর্ট অফ লয়ে, তো এটা তোমার কোনো কোর্টে কোশ্চেন করা যাবে না, বা পার্লামেন্টেও কোশ্চেন করা যাবে না, ঠিক আছে, এটা নিয়ে। তো তার ডিসিশনটাই ফাইনাল। আচ্ছা, এবার এই যে মানি বিল আছে, এই মানি বিল সম্পর্কে আর কিছু কথা বলে রাখি। এই মানি বিলটা তোমার শুধুমাত্র, এই যে মানি বিলটা তোমার, এটা শুধুমাত্র তোমার লোকসভাতেই ইন্ট্রোডিউস করা যেতে পারে, রাজ্যসভাতে করা যাবে না। এবং এই যে লোকসভাতে ইন্ট্রোডিউস করা যেতে পারে, সেটার ক্ষেত্রেও একটা কন্ডিশন আছে যে প্রেসিডেন্টের রিকমেন্ডেশন নিয়ে, প্রেসিডেন্টের পারমিশন নিয়ে তোমাকে লোকসভায় এটা ইন্ট্রোডিউস করতে হবে, তাই তো? তোমরা প্রায়র রিকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। এবং এই ধরনের যত সমস্ত বিল, জেনারেলি এটাকে তোমার গভর্নমেন্ট বিল হিসাবে ইন্ট্রোডিউস করতে হবে। তার মানে হচ্ছে এটা অনলি মিনিস্টারই ইন্ট্রোডিউস করতে পারে। এই কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে মানি বিল হচ্ছে আর্টিকেল 110-তে ডেফিনেশন দেওয়া আছে। এটা বিল মানি বিল না মানি বিল নয়, সেটার ক্ষেত্রে স্পিকার অফ দ্য লোকসভার কথাটাই ফাইনাল, ঠিক আছে। এবং মানি বিল শুধুমাত্র তোমার লোকসভাতেই ইন্ট্রোডিউস করা যেতে পারে, ঠিক আছে, শুধুমাত্র লোকসভাতেই ইন্ট্রোডিউস করা যেতে পারে, এবং সেটার ক্ষেত্রেও প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন লাগবে। তাহলে এবার দেখো কোশ্চেনটা বলছে এনি মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। চলো এই কোশ্চেনটা দেখো, দ্য ফার্স্ট সিটিজেন অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা জানো সবাই, সোজা কোশ্চেন। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অফিসেস হ্যাজ নট বিন প্রোভাইডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এক্ষুনি বললাম যে লোকসভার ক্ষেত্রে তোমার স্পিকার থাকে, ডেপুটি স্পিকার থাকে, তাই তো। রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান থাকে, ডেপুটি চেয়ারম্যান থাকে। দেখো ডেপুটি চেয়ারম্যান আছেন, ডেপুটি স্পিকার লোকসভা আছে, ঠিক আছে। তাহলে যেটা নেই সেটা হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার এর পদটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোথাও প্রোভাইড করা নেই, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ডেপুটি প্রাইম মিনিস্টার। আচ্ছা, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট ইজ vested on the governor, is vested on the governor by which article of the Indian Constitution? তাহলে দেখো এক্সিকিউটিভ পাওয়ার অফ গভর্নর, এটা আমরা একটু আগে পড়লাম, আর্টিকেল 154, ঠিক আছে, এটা একটু আগেই করেছি। আচ্ছা, the impeachment of the president of India can be initiated in, আচ্ছা এই যে ইমপিচমেন্ট, যেটা ইমপিচমেন্টের ব্যাপারটা, এটা ইমপিচমেন্টের ব্যাপারটা এতক্ষণ আমি তোমাকে অনেক ডিটেলসে বলে দিয়েছি, তো সেই জন্য এটা আমি আর বারবার বলছি না, শুধু এটা মনে করিয়ে দিচ্ছি তোমাকে, যেটা ইমপিচমেন্টটা হচ্ছে আর্টিকেল 61, তাই তো। এবং এটা আমি বললাম যে ইমপিচমেন্টটা ক্যান বি ইনিশিয়েটেড বাই ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, তার মানে লোকসভাতেও ইন্ট্রোডিউস করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে, রাজ্যসভাতেও ইন্ট্রোডিউস করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে। তাহলে ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, এটা হচ্ছে ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, পাওয়ার টু গ্রান্ট পার্ডনস আর এনজয়েড বাই হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অথরিটিস, এক্ষেত্রে দেখো পাওয়ার টু গ্রান্ট পার্ডনস আর এনজয়েড বাই হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অথরিটিস, এর অ্যান্সারটা হয়ে যাবে প্রেসিডেন্ট
অ্যান্ড গভর্নর অফ এ স্টেট। প্রেসিডেন্ট এবং গভর্নর দুজনের হাতেই পাওয়ার টু গ্র্যান্ট পার্ডন, এই পাওয়ারটা আছে। ঠিক আছে, এখানে শুধু একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডেথ সেন্টেন্স। যদি তোমার কারো ডেথ সেন্টেন্স হয়ে থাকে, সেক্ষেত্রে যদি পার্ডনের প্রশ্ন ওঠে, ডেথ সেন্টেন্সের পার্ডন, সেক্ষেত্রে কিন্তু এই ক্ষমতাটা শুধুমাত্র প্রেসিডেন্টের ওপরেই আছে, প্রেসিডেন্টের কাছেই আছে। ঠিক আছে, গভর্নরের কাছে পার্ডনের ক্ষমতা আছে, কিন্তু ডেথ সেন্টেন্সের পার্ডন যদি বলো, তাহলে কিন্তু সেটা নেই। ঠিক আছে, কিন্তু এখানে তো ডেথ সেন্টেন্সের কথা বলছে না, এখানে জাস্ট পাওয়ার টু গ্র্যান্ট পার্ডন, পার্ডনের কথা বলা হচ্ছে। তাহলে সেই অ্যান্সারটা হয়ে যাবে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর অফ স্টেট, বোথ হয়ে যাবে, দুটোই হয়ে যাবে। চলো, আচ্ছা, চ্যান্সেলর অফ দ্য স্টেট রান ইউনিভার্সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। চ্যান্সেলর কে? স্টেট রান ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল মানে স্টেটের, তাহলে সেটা গভর্নর অফ দ্য স্টেট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওতে এত দূর পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।